শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। কখন নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 5 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি রাজনৈতিক দল, দেশের রাজনীতি সচেতন মানুষ এবং এমনকি সাধারণ জনগণেরও এই প্রশ্নই আবর্তিত হচ্ছে যে কখন নির্বাচন। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও নানা কথা বলা হয়েছে। ছোট সংস্কার চাইলে ডিসেম্বর, বড় সংস্কার চাইলে জুন। এই যখন ধোঁয়াশা পরিস্থিতি ছিল তখন গত 12 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যৌথ ঘোষণা আসে। এরপর কিছুটা ধোঁয়াশা কাটলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য, বিশেষ করে নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক, আগামী নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা এবং আশঙ্কা তৈরি করে। এমন যখন বাস্তবতা, তখন আজকে আমরা যখন কথা বলছি ঠিক সেই দিনেই আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করতে হবে এবং রমজানের আগেই নির্বাচন হতে পারে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয়, রমজানের আগেই কি নির্বাচন? এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলীম এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে আবু রোশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। অসংখ্য ধন্যবাদ আবু রোশদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনার অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি শেষ করে নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট সুষ্ঠু করতে নিয়োগ দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর 17,000 সদস্য। দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ জড়িত প্রত্যেকের বিচারের দাবি। সব ইসলামপন্থী জাতীয়তাবাদী আদর্শের একটি অংশের সাথে জোট গঠন করে নির্বাচনে অংশ নেবে জামায়াত, দলটির নায়েবে আমিরের ঘোষণা। বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা, জনগণকে সীমান্ত হত্যা প্রতিহতের আহ্বান। এবং প্রবল বর্ষণে দেশে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনী ও নোয়াখালীতে নতুন করে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বৃষ্টিতে চরম দুর্ভোগে কর্মজীবী মানুষ। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমে ফয়সাল আলীম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের আজকের আলোচ্য বিষয় রমজানের আগেই কি নির্বাচন। যে কথা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, নির্বাচন নিয়ে নানা সময়ই দেখা গেছে বিভিন্ন আশঙ্কা, ধোঁয়াশা তৈরি হয়েছে। তারপরে আজকের যে ঘোষণা, তার মাধ্যমে কি মনে হচ্ছে আপনার কাছে? আমাদের যে প্রশ্ন আজকে বা আলোচ্য বিষয় যে ফেব্রুয়ারি কি নির্বাচন, আপনার কাছে কি মনে হয় বিদ্যমান যে পরিস্থিতি, তাতে করে কি ফেব্রুয়ারিতে সার্বিক যে প্রস্তুতি, তাতে সম্ভব ফেব্রুয়ারিতে নির্বাচন? আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থায় এই ডিসেম্বরের ভিতর তৈরি হওয়া মানে প্রকৃতপক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন করারই একটা স্টেপ বলে আমি মনে করি। আপনি শুনে থাকবেন গত 2-1 দিন আগে প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছিলেন যে উনি 2 মাস আগে, নির্বাচনের 2 মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করবেন বা সঠিক তারিখটাকে উনি বলতে পারবেন। সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমি মনে করি যে জুন মাসে প্রধান উপদেষ্টা এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে যে আলোচনা হয়
এবং আলোচনার পরিপ্রেক্ষিতে ওনারা যে যৌথ ঘোষণা দেওয়া হয়, যৌথ ঘোষণার আলোকেই আজকের যে ঘোষণা চিফ অ্যাডভাইজারের প্রেস অফিস থেকে দেওয়া হয়েছে সেটারই একটা ফলো আপ বলে আমি মনে করি। এবং দেশ এবং জাতি এই আগামী ফেব্রুয়ারির এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং প্রধান উপদেষ্টার অফিসও সেইটাকে ইকো করেছে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম অবস্থায় রয়েছে, সাম্প্রতিক সময় আমরা কিছু মব ভায়োলেন্সের ঘটনাও দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের কথা বারবারই বলা হয়ে থাকে। সেই সব দিক বিবেচনা করে, কারণ অপর রাজনৈতিক দল কেউ সে কথাও বলছে যে নির্বাচনের যে প্রস্তুতি, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর তো একটা বড় ধরনের ভূমিকা থাকে নির্বাচন কন্ডাক্ট করার ক্ষেত্রে, সেই জায়গায় তারা কতটা প্রস্তুত সেই বিষয়টিকে যদি একটু আলোকপাত করেন। দেখুন, দেশে একটা রেভুলেশন হয়েছে। গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ রাহুমুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ নতুন করে দেশ গড়ার স্বপ্নে আজকে এসে দাঁড়িয়েছে। 16 বছরের জাতাকলে পিষ্ট হয়ে যেভাবে বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও জাতাকলে পিষ্ট হয়েছিল, বিএনপিকে ধ্বংস করে দেওয়ার বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হয়েছিল, সেই চালানোর পর্যায়ে গত 5ই আগস্ট যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাভাবিকভাবে একটা দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য কিছুটা সময় লেগেছিল। তবে আমি মনে করি ধীরে ধীরে দেশ একটি শান্তির পথে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের জন্য বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে এটা একটা নির্বাচনের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া একটা গভর্নমেন্ট বা একটা সরকার কোনোদিন স্টেবল হতে পারে না, একটা দেশ চলতে পারে না। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা মনে করি যে বর্তমান অবস্থায় নির্বাচন কোনো অবস্থাতে কোনোভাবে আমরা এটাকে মনে করি না যে নির্বাচনী ব্যবস্থার জন্য এটা সঠিক সময় নয়। এটাই একমাত্র সঠিক সময়। এবং আপনি জেনে থাকবেন যে নির্বাচন কিন্তু ফেব্রুয়ারি মাস আসতে এখনো 7 মাস বাকি। সো 7 মাসে তো আরও আমরা নির্বাচনী ব্যবস্থার জন্য আরও সুদৃঢ় হতে পারবো। ইলেকশন কমিশন যে সব ছোট ছোট কাজ বাকি আছে তারা শেষ করতে পারবে। সেদিক দিয়ে আমি মনে করি যথেষ্ট সময়, শুধু ফেব্রুয়ারি না, আমি কিন্তু মনে করি ডিসেম্বরেও নির্বাচন হলে পারেও এটা হতে পারে। কারণ আপনার নির্বাচন পরবর্তীতে যেসব জিনিসগুলো আমরা এখন দেখছি, যে 5ই আগস্ট পরবর্তী আপনি যেটা উল্লেখ করলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে সামগ্রিক পরিস্থিতি, যখনই নির্বাচনের ঘোষণা চলে আসবে নির্বাচন কমিশন থেকে, আমি মনে করি এগুলো সব দূর হয়ে যাবে এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পারে। ওই যে আমি সাধারণত বলে থাকি 171টা দাবি নিয়ে রাস্তায় যারা নেমেছিল বা নামছিল, তাদের শাটডাউন থেকে শুরু করে নানান, এর ভিতর কিছু দাবি যৌক্তিক দাবি ছিল, কিন্তু ম্যাক্সিমাম দাবির জন্য দাবি করা এইভাবে নেমেছিল, এগুলো কিন্তু আর নামার স্কোপ থাকবে না। তাই আমি মনে করি বর্তমান পরিস্থিতি এবং ফেব্রুয়ারির জন্য নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সেই দৃষ্টিতে আমার মনে হয় ফেব্রুয়ারিতে দেশ এবং জাতি একটা নিরপেক্ষ নির্বাচন পেতে চলেছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, শুনে আসি আমরা মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, যে কথাগুলো আমরা বলছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন বা রমজানের আগেই নির্বাচন, আপনার কাছে কি মনে হয় সার্বিকভাবে লেভেল প্লেইং ফিল্ড বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি, অপরাপর রাজনৈতিক দলের যে বক্তব্য, তাতে করে আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক সহ দর্শক শ্রোতা যারা শুনছেন। আসলে আপনার লাস্ট যেই কথাটা বলেছেন আপনি, সেটা থেকে যদি শুরু করি, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড, আমি তো মনে করি নির্বাচন কমিশন প্রথমেই তাদের লেভেল প্লেইং ফিল্ড যে তাদের আসলে করার মতো সক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের নাই, সেটার একটা জ্বলন্ত উদাহরণ তারা আজকে দিয়েছে, যে হচ্ছে শাপলা প্রতীক কোনো রাজনৈতিক প্রতীক হতে পারবে না। সো আসলে ওনারা কি আলোকে বলেছেন যে জাতীয় প্রতীক রাজনীতি কোনো প্রতীক হতে পারবে না, সেটা আমাদের বোধগম্য নয়। কারণ শাপলা
একা কোনো আমাদের জাতীয় প্রতীক না। শাপলার দুই পাশে ধানের 2টা শীষ আছে, উপরে 3টা পাটের পাতা আছে, 2টা স্টার আছে। সো তারকা এবং ধানের শীষ যদি হচ্ছে 2টা দলের প্রতীক হতে পারে, ভাসমান পানির উপরে শাপলা কেন একটা দলের প্রতীক হতে পারবে না, সেটার ব্যাপারে অবশ্যই আমরা জিজ্ঞেস করব। আমরা আমাদের আইনি প্রসেসের মধ্যে দিয়ে অবশ্যই যাব, কারণ আপনারা জানেন যে আমাদেরও একটা লিগ্যাল উইং আছে, দলের একটা লিগ্যাল উইং আছে, সেখানে বিজ্ঞ আইনজীবীরা আছে, ইয়াং জেনারেশনস আছে, যারা দেশের এবং বিদেশের বিভিন্ন ল মেকার্স, পলিসি মেকার যারা আছে তাদের সাথে কাজ করে এসেছে। তাদের মাধ্যমে অনেক স্টাডি করেই কিন্তু আমাদের এই প্রপোজালটা দেওয়া হয়েছিল। কিন্তু ওনাদের আজকের যেই এক পেশে একটা সিদ্ধান্ত তারা দিয়ে দিয়েছে, আমরা এটাতেই বুঝতে পারছি যে আসলে তাদের মাধ্যমে কি ধরনের লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করতে পারি। 2 নাম্বার, এই নির্বাচন কমিশন তো পুরোটা সংস্কার হওয়ার কথা। আমাদের নির্বাচন কমিশন সংস্কার করার জন্য বেশ কিছু পয়েন্ট উত্থাপিত হয়েছিল। সেই সংস্কার কমিশনের সেই পয়েন্টগুলো যেগুলো উত্থাপিত হয়েছিল, সেইগুলোর কোনো রকমের অ্যাক্টিভেশন কিন্তু আপনি এখনো পর্যন্ত দেখেন নাই, বা আমরাও দেখি নাই। যেমন আপনার এখানে কনভিক্টেড এক্স ফিউজিটিভ যারা থাকবে, যারা হচ্ছে আপনার করাপ্টেড ইন্ডিভিজুয়ালস যারা থাকবে, তারা হচ্ছে ইলেকশন থেকে ডিসকোয়ালিফাই হওয়ার কথা, যেটা ওই ইয়াতে লেখা আছে, যে রিফর্ম কমিশন যেটা ছিল তাদের সুপারিশে লেখা আছে। কিন্তু সেটার কোনো ধরনের অ্যাক্টিভেশন বা কোনো ধরনের সেই ব্যাপারে কোনো স্টেপ কিন্তু তারা নেয় নাই। এবং তারা বলেছে যে না, এটার তাদের একটা স্টেটমেন্ট এরকমও এসেছে যে তারা মনে করছে না যে এটা বন্ধ করা দরকার। অর্থাৎ আমি নির্বাচন কমিশন থেকেই আমি এমন কাউকে আসলে নির্বাচন করার সুযোগ করে দিচ্ছি যিনি কিনা দেশে থেকে পলাতক। অর্থাৎ তার মানে হচ্ছে এই নির্বাচন কমিশন শেখ হাসিনাকে আপনার কি বলে এটাকে, ইন্ডিয়া থেকে আসলে ভারতে থাকবে, মোদির এখানে বসে থাকবে আর এখানে বাংলাদেশে সে ইলেকশন করবে, এই ব্যবস্থা করে দিতে চাচ্ছে। আওয়ামী লীগের অন্যান্য অপরাপর যেই খুনি নেতা যারা আছে দেশ থেকে পলাতক, তাদেরকেও আসলে নির্বাচন করার ব্যবস্থা করে দেওয়ার একটা উপায় তারা আসলে এটা করেছে। তার মানে তাদের যেই লেভেল প্লেইং ফিল্ড কথা বলার পূর্বে তাদের স্বচ্ছতা যেটা তাদের প্রমাণ করার কথা, সেই স্বচ্ছতার প্রমাণের জায়গা থেকে আসলে তারা আমি মনে করি যে হচ্ছে ডিসকোয়ালিফাইড। ফার্স্ট অফ অল এটা একটা এস্টাবলিশমেন্ট, রাইট? সো এটার কিন্তু আমি যদি ভুল না হয়ে থাকি, এটা ইন্ডিপেন্ডেন্ট ডেলিমিনেশন পাওয়ার থাকার কথা, এমপি রিকল করার ক্ষমতা থাকার কথা। সেটা কি আছে আমার নির্বাচন কমিশনের? নাই। সো একটা নির্বাচন কমিশন যে কিনা আপনার ইন্ডিপেন্ডেন্ট ডেলিমিনেশনের পাওয়ার যদি তার না থাকে, তাহলে আমি কিভাবে আশা করব সে একটা জাতীয় নির্বাচন আপনার কন্ডাক্ট করবে? এই ক্ষেত্রগুলো কিন্তু আসলে আজকে তৈরি হয় নাই। এই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমি 100% একমত এবং সহমত পোষণ করি, যে উনি বলেছিলেন যে বিগত যেই আওয়ামী আমলে যে নির্বাচন কমিশন আইনের যে সংশোধন হয়েছে, এটা একটা ফ্যাসিবাদী সংশোধন, এবং এই সংশোধনের আন্ডারে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করাও তাদেরকে সাপোর্ট করা উনি মনে করে থাকেন। ওনার কিন্তু এটা একদম সোশ্যাল মিডিয়াতে কোট আনকোট কিন্তু আছে। তাই যদি হয়ে থাকে, তাহলে ওনাদের স্টেটমেন্টটা এখন কোথায় হারিয়ে গেল আসলে? তার মানে কি আগের যে নির্বাচন কমিশনের যে আইনগুলো ছিল সেটা একটা সরকার অথবা যে কোনো একটা পার্টিকুলার দলকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছিল। এখন তারা কিন্তু এই স্টেটমেন্টে নেওয়ার কোনো কথা বলছে না বিএনপি থেকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলি বা অন্যান্য যারা বলি, তারা নীতি নির্ধারকরা কোনো কথা বলছেন না। অর্থাৎ তারা চাচ্ছেন ওই আইন যেটা আছে, তারা যেটাকে ফ্যাসিবাদী আইন বলেছে, সেই আইনটা থাক এবং সেই আইনের মাধ্যমে তারা যেন ক্ষমতায় আসতে পারে। আসলে আমাদের আগে তো সরকারের অধীনে নির্বাচন হতো, এখন তো একটা নির্দলীয় সরকার বা একটা অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে। দুটি প্রেক্ষাপট কি আলাদা না? না, প্রেক্ষাপট আলাদা। আপনি যেটা বলেছেন সেটা প্রেক্ষাপট যে আপনার একটা নির্বাচিত সরকারের সেই অভ্যাসগুলোই থাকবে না। একটা নির্বাচিত সরকারের আন্ডারে আসলে নির্বাচন যখন পরিচালিত হয় তখন কি কি জিনিসপত্র তার অধীনে থাকে, রাইট? ধরেন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী প্লাস সবকিছু যদিও বলা হয়ে থাকে এগুলো সব রিটার্নিং অফিসার আন্ডারে থাকে, আলটিমেটলি সরকার পরোক্ষভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমি ধরে নিলাম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার টার্ম আসলো, রাইট? এটা যেটা হয়েছে এখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে। কিন্তু সেই সময়ও যে আইনের মাধ্যমে আমার নির্বাচনটা হচ্ছে, আমার যে বেসিক, আমার যে ভবনের যে গোড়াপত্তন, বেসমেন্টে যে ঢালাইটা আমি দিচ্ছি, সেটা হয়েই যদি থাকে আওয়ামী আমলের সেই আইন, সেই আইনের মাধ্যমে আমি নির্বাচনটা কিভাবে আমি মেনে নিব যে হচ্ছে এটা ফ্রি ফেয়ার? এবং সেই আইনটা পরিবর্তনের জন্য নির্বাচিত সরকার পরবর্তীতে যারা আসবেন তাদের কি সময় দেওয়া উচিত না? আসলে কি যে নির্বাচনের মাধ্যমে একটা দল দেশ চালাবে, সেই নির্বাচনের জন্য যদি হচ্ছে আমরা আর অন্য একটা দলের জন্য অপেক্ষা করে কোনো একটা দলকে নিয়ে এসে সেই আইন পরিবর্তনের জন্য কথা বলে থাকি, এটা আসলে কেমন হয়ে গেল না?
আমাদের তো বরঞ্চ উচিত যে আইনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন এনশিওর করা যাবে, সেই আইনটা আসলে সবার আগে পরিষ্কার করতে হবে এবং পরিবর্তন করতে হবে। এবং ইলেকশন কমিশনের যে রিফর্মের কথাগুলো বলা আছে, এনফোর্সমেন্ট পাওয়ার যেটা আছে সেটা কিন্তু ল্যাক করে বর্তমানে আমাদের যে নির্বাচন কমিশন আইন আছে। সুতরাং সেই এনফোর্সমেন্ট পাওয়ার, আমি যেটা আপনাকে বললাম যে এস্টাবলিশমেন্ট হিসেবে ইন্ডিপেন্ডেন্স, ডেলিমিনেশন, এমপি রিকল করার ক্ষমতা, এই সকল কিছু যখন থাকবে, তার মানে আমার একটা নির্বাচন কমিশন একটা পূর্ণাঙ্গভাবে কিন্তু সে একটা আপনার করতে যাচ্ছে, একটা সুন্দর নির্বাচন করতে পারবে। তারপরে আবার ধরেন ক্যাম্পেইন কতদিন চলবে, এখানে ক্যাম্পেইনের আর্থিক যে স্বচ্ছতার ব্যাপার আছে সেগুলোর ইস্যু আছে, এখানে অনেক রিফরমেশনের ইস্যু আছে। সুতরাং ওনারা তো শুধু নির্বাচন কন্ডাক্ট করবে, বাট নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, পার্টিসিপেটরদের সাথেও তাদের কিন্তু ডায়ালগ প্রসেসটা নিয়ে যেতে হবে, যেটা আমাদের এখন ঐক্যমত্য কমিশনে হচ্ছে। নির্বাচন কমিশনের কিন্তু এখানে ভূমিকা আছে সকল দলের সাথে কথাবার্তা বলা। আমি মনে করি তারা হয়তো বা বলবে, যেহেতু আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে প্রেস উইং আজকে বলেছেন অলরেডি নির্বাচনের প্রিপারেশন ডিসেম্বরের মধ্যে, এটা আপনার প্রিপারেশন সম্পূর্ণ করার জন্য। আমি মনে করি তাদের যদি টার্গেট থাকে ফেব্রুয়ারিতে নির্বাচন করা হোক বাংলাদেশে, আমাদের তো আসলে নির্বাচনের ডেট নিয়ে এনসিপির কোনো দ্বিমত নাই কখনোই। আমরা চেয়েছি হচ্ছে আপনি নির্বাচন দরকার পড়লে এখন জুন মাস বা জুলাই মাস চলছে, আগস্ট মাসে নির্বাচন দিয়ে দেন, নো ইস্যুজ অন দ্যাট। বাট যে বিচারের কথা বলা হচ্ছে, যে শহীদদের উপরে আসলে আমরা দাঁড়িয়ে এখন নির্বাচনের গল্প শুনছি বা গল্প করছি অনেক বড় বড়, তাদের যে হত্যার যে বিচার, সেই বিচার চাক্ষুষ হতে হবে, সামনে আসতে হবে। অনেকে বলে বিচার একটা দীর্ঘ প্রসেস, তারা আসলে বিচার চায় না যারা এই কথাটা বলে। কারণ আপনারা বা আমরা সবাই মিলে এখন যদি দেখে থাকি যেই প্রক্রিয়াতে এখন বিচার আগাচ্ছে, সেই তাদেরকেও কিন্তু একটা সম্পূর্ণ একটা টাইম ফ্রেমের মধ্য দিয়ে এসে অন্তত হলেও যেই রাঘব বল যারা ছিল তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা উচিত, দৃশ্যমান একটা বিচার প্রক্রিয়া তাদের দেখা উচিত। নাম্বার 2, বেসিক রিফরমেশন। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া ভাই বলছিলেন যে দেশ চালাতে পারে না। আমি কি এমন পলিটিক্যাল পার্টি চাই? একটা বিএনপি ধরনের একটা ভালো পলিটিক্যাল পার্টি, বাট যে বর্তমান সিস্টেম আছে সেই সিস্টেম তো একটা গণতান্ত্রিক আপনার পার্টিকে প্রপারলি ফাংশন করার মতো কোনো স্কোপই রাখে নাই। তার মানে আমি একটা পলিটিক্যাল পার্টি এসে আগের যে ফেসিবাদের যে শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে যে আমি আবার হচ্ছে নির্বাচন করে একটা দেশ চালাবো, সেই দেশটা তো ভালো করে চলবে না। আপনার আমার অবকাঠামো থেকে শুরু করে আমার প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় গত 15 বছরে যে ফেসিবাদের ভূত চেপে বসেছে, আপনি যদি ওঝা দিয়ে সে ভূত না নামান, তাহলে আপনি একটা ইলেকশন দিয়ে যদি একটা নির্বাচিত সরকার নিয়ে আসেন, তাহলে তো তারা আসলে জাস্ট রূপ চেঞ্জ করবে। আগে এক দলের তোষামোদি করতো, এখন আরেক দলের তোষামোদি করবে। তার মানে আমার বাংলাদেশের আমাদের যে আমরা আগে সাধারণ জনগণ হিসেবে যা পেতো তাই পাবে। একটা রিক্সাওয়ালার জীবনে কোনো পরিবর্তন হবে না, আপনার ইউনিয়ন পরিষদে কোনো ধরনের মলম পাবে না, ট্যাবলেট পাবে না, বুঝতে পেরেছেন? তারপরে আবার হচ্ছে আপনার এই যে ধরেন এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, 6 লেনের রাস্তা, এটা সেটা। আপনি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তো আমরা এই যে জুলাই পদযাত্রা এখন যাচ্ছি, আমরা কথা বলছি, তাদের কিন্তু চাওয়া কিন্তু এই 6 লেনের রাস্তা কিন্তু তারা চিনে না। ঢাকা শহরে যারা মার্সিডিজ বেঞ্চ এবং বিভিন্ন ধরনের বাসে আমরা এগুলোতে চড়ি, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তারা চড়ছে না। তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তারা 3 বেলা প্রপারলি খেতে পারছে, তারা আপনার ইউনিয়ন পরিষদের যে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো আছে, উপজেলার যে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো আছে, ওইগুলো প্রপারলি অ্যাভেল করতে পারছে কিনা, সেগুলোর কোনো সুবিধা পাচ্ছে কিনা, শুধুমাত্র তারা এটা চায়। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস চায়, এটা ইরেসপেক্টিভ অফ তাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে কি নাই, তারা তাদের সন্তানের সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা চায়। আমরা তো ওই দিকে না, যে যদি ধরেন এখন এগুলো করতে গেলেও তো একটা রিফরমেশন সংস্কারের প্রয়োজন, বিকজ আগের যে মেন্টালিটি আছে সেটা যদি চেঞ্জই না হয়, আগের যে সিস্টেম আছে কক্ষিগত করার সিস্টেম, সেটা যদি চেঞ্জ না হয়, আপনি এই যে 3টা বা 4টার কথা বলছি, এগুলো কোনো কিছুই হবে না। নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আবারও উন্নয়নের বদলতে হয়তোবা তারা নতুন একটা নাম দিয়ে আবার একটা কার্যক্রম চালায় যাবে, একটা ফোকাস জনগণকে চোখে ধুলা দিয়ে অনেক কিছু হচ্ছে, আসলে ঋণের বোঝা বাড়বে এবং আমাদের জীবনমানের কোনো। আমি আসবো আবার আপনার কাছে, অসংখ্য ধন্যবাদ। আমি শুনে আসি জনাব আবু রুশদ, শুনছিলেন আপনি দুজনের আলোচনা, নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা কথা বলছিলাম, কবে নির্বাচন, ফেব্রুয়ারিতে কিংবা রমজানের আগেই কি সম্ভব কিনা, এবং পারিপার্শ্বিক যে অবস্থা তাতে আপনার কাছে কি মনে হয়? প্রথমেই আমি গত বছর এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আমাদের জীবদ্দশায় বাংলাদেশে এরকম একটি বিপ্লব, এরকম একটি আন্দোলন দেখতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য বলতে হবে। তখন আজকে একটা জিনিস পড়ছিলাম যে একটি জায়গায় মাত্র আধা ঘন্টায় 52 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন আমরা এগুলো কিন্তু সব ভুলে যাচ্ছি। এই যে আমরা রাজনীতি নিয়ে আলাপ করছি,
আমরা কবে নির্বাচন হবে, কি সংস্কার হবে, সংস্কারের পর সংস্কার হবে, চলতেই থাকবে তো চলতেই থাকবে। এক একজন এক একটা থিওরি নিয়ে আসবে। একজন বলবে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি কে শেষ করে দাও, বিএনপি ভারতের দালাল। আরেকজন বলবে ওই যে এনসিপির তাসনিম জারানা কে একজন আছে, হাফ প্যান্ট পরে আছে। এ সমস্ত বিষয় নিয়ে আমরা সব মাথা গরম করে ফেলছি। আরেকজন বলছে আমরা খিলাফা চাই, রাস্তায় নেমে যাচ্ছে কালো পতাকা নিয়ে, মানে বিশ্বের কাছে এক একটা মেসেজ দিচ্ছে এক এক রকম ভাবে। তো এখন এগুলো হচ্ছে আসলে আমরা কেন করছি? এত বড় আন্দোলনের পরে যেখানে এরকম তরুণ যুবকরা, আমাদের মেয়েরা যেভাবে জীবন দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে। এখানে তো মেজর আব্দুল্লাহ মিলিটারি অফিসার ছিলেন, আমিও মিলিটারি অফিসার ছিলাম। গুলির সামনে দাঁড়ানো কতটুকু ভয়াবহ জিনিস এটা কি কেউ জানে? যারা সুপ্রশিক্ষিত তারাও গুলির সামনে কতটুকু দাঁড়াতে পারে? এই বাচ্চাগুলো দাঁড়িয়েছিল। আমরা কি আন্দোলনের পরে আমরা কোন রাজনৈতিক দল, সেটা বিএনপি বলি, জামাত ইসলামী বলি, বা সদ্য গঠিত এনসিপি বলি, যারা তাদের মধ্যে দিয়ে গঠিত হয়েছে, বা হেফাজতে ইসলাম বলি, তারা কি বাচ্চাগুলোর দেখাশোনার জন্য কোনো কিছু করেছে? ঠিকভাবে করেছে? যদি এ সমস্ত কথা, যে যখন মেজর আব্দুল্লাহ বলছেন যে এইটা করতে হবে সেটা করতে হবে, এটা এগুলো পুরোনো জিনিস দিয়ে হবে না, এগুলি বাদ দেন। আগে এই যে বাচ্চাগুলো যারা নিহত, মানে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, মর্মান্তিক ভাবে আহত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, 182টা শিশু নিহত হয়েছে, স্নাইপার দিয়ে 4 বছরের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে, তাদের জন্য কি প্রত্যেক সব রাজনৈতিক দলগুলো মিলে একটি কমিটি গঠন করতে পারতো না? একটি সম্মিলিত ফোরাম গঠন করতে পারতো না? যে এদের চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করব, পুনর্বাসনের জন্য ব্যবস্থা করব, এদের দেখভালের জন্য ব্যবস্থা করব। তারা কি তা করেছে? তারা নিজেরাই তা করতে পারেন নাই। এখন আপনারা সংস্কার নিয়ে কথা বলছেন কেন? নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলছেন কেন? আপনারা তো নিজেরা এগুলোই যাদের উপর দিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, বিএনপি আপনি বলেন, এনসিপি দাঁড়িয়ে আছেন, জামাত ইসলাম দাঁড়িয়ে আছেন, এখন তারা তো এগুলো করেননি, কেউই করেননি। হ্যাঁ, কিছু কিছু করেছেন, ওই যে জনাব তারেক রহমান কিছু সহায়তা করেছেন, জামাতের আমির সাহেব কিছু সহায়তা করেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেরা কিছু চাঁদা তুলেছেন, বা সরকার একটা কিছু ফান্ড গঠন করে দিয়েছেন, কিন্তু আপনারা খোঁজ নেন। আমি গত মার্চ মাসে 2.5 মাসের মতো দেশে ছিলাম। আমি কয়েকটা জেলা শহরে গিয়েছি। আমি এই আন্দোলনে যারা যোগ দিয়েছিল এরকম অনেক তরুণ যুবক যুবতীর সাথে কথা বলেছি। তাদের এক একজনের অবস্থা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। কেউ খবর নিচ্ছে না। কিসের সংস্কারের কথা বলছেন আপনি? আগে এগুলো সংস্কারের কেন করেননি আপনারা 1 বছর? এই প্রশ্নের আগে জবাব দেন রাজনৈতিক দলের নেতারা। আপনারা তো সেগুলো করছেন না। আপনারা এখন ঠিক আছে, আপনারা এখন চাচ্ছেন যে এই নির্বাচন কমিশন সংস্কার হবে, ওই আইন সংস্কার হবে, এই পুলিশের এটা সংস্কার হবে। দিজ আর অল আনএন্ডিং প্রসিডিওর। ডিম আগে না মুরগি আগে? এ সমস্ত কথা বলতে বলতে আপনি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সামরিক ব্যবস্থাপনা, গোয়েন্দা ব্যবস্থাপনা, অর্থনীতি, কূটনীতি সমস্ত কিছু এলোমেলো করে ফেলছে। আপনি আজকে পৃথিবীতে যেখানেই আপনি দেখেন, এই যে আমাদের এখানে ট্যারিফ বসিয়ে দিয়েছেন আমেরিকা 35 ভাগ। আমাদের এখানে কি খেলো কথাবার্তা বলছে 1,80,000 রোহিঙ্গাকে নাকি ফেরত নেওয়া হবে। কোনো আঞ্চলিক পরিস্থিতি কেউ এগুলো বোঝে না, যে এখানে বার্মা অ্যাক্ট কি, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কি করা হচ্ছে? এই যে ফেসবুকের মধ্যে হাজার হাজার ফেক আইডি খুলে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামের লোকজন, এনসিপির লোকজন বিএনপি কে যা তা করছে। জেনারেল জিয়াউর রহমানকে পর্যন্ত দোষারোপ করছে, ভারতের দালাল বলছে। আবার অন্য পক্ষ থেকেও এই বিএনপির ছেলেপেলেরাও, আবার অন্যরাও কি করছে, এই যে এনসিপির এই বাচ্চা ছেলেপেলে গুলা যারা রাজনীতিতে নতুন এসছে, তারা এমন কিছু বোঝে না, তারা নতুন, তাদেরকে গাইড করা দরকার ছিল, তাদের চরিত্র হনন করা শুরু করেছে। আপনার কোন মেয়ে কি করলো না করলো সেগুলো, আমি এই জিনিসগুলোকে আনছি। রাজনীতি তো পরের ব্যাপার। আপনারা তো এগুলোই ঠিক করতে পারেননি, তাহলে আপনি কেন সরকারকে বারবার, ডক্টর ইউনূসকে বা অন্যদেরকে বলেন যে এই সংস্কার হয়নি, সেই সংস্কার হয়নি? আপনারা নিজেরা কি করেছেন আমাকে সেটা আগে ফিরিস্তি দেন, যে আমরা এটা করেছি। এই যে এনসিপি গঠন হয়েছে, আমি এই যে মেজর আব্দুল্লাহকে প্রশ্ন করছি, যে এই পর্যন্ত এখন তো 1 বছরের মতো সময় চলে গেছে আমাদের আন্দোলনের পরে, কোন একটি এনসিপির কূটনৈতিক ব্যবস্থাপনা মানে আদর্শটা কি হবে, বা নীতিমালাটা কি হবে, তারা বিশ্বের সাথে পররাষ্ট্র নীতিমালাটা কি হবে, অর্থনৈতিক নীতিমালা কি হবে, বাণিজ্যিক নীতিমালা কি হবে, এগুলো একটাও তারা ঘোষণা করেছে? করেনি, কোনো কিছু করেনি। জামাতে ইসলাম কি করে? এক একবার এক এক কথা বলে, যখন যেটা মনে হয় তখন সেটা বলে। আচ্ছা, বিএনপি কি করে? বিএনপি, ওই যে বিএনপির লোকজন তারা আছে, তারা একটা উদারনৈতিক রাজনৈতিক দল। তাদের মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে, পর্দাওয়ালা নারী আছে, পর্দা ছাড়া নারী আছে।
তাদের মধ্যে আপনার হুজুর আছে, সবই আছে, চীনপন্থী আছে, আমেরিকাপন্থী আছে, সব পন্থী আছে। কিন্তু তাদের মধ্যে তারা এই জিনিসগুলাকে মানে কোনোভাবেই তারা তাদের যে কাঠামোটা তারা কি করবে তারাও বলতে পারছে না। এত বড় একটা রাজনৈতিক দল, তারা বলতে পারছে না যে প্রতিরক্ষা নীতিটা আমরা এভাবে সাজাবো, আমরা পররাষ্ট্র নীতিটা এভাবে সাজাবো, মানুষের কাছে আমরা এই যে তরুণ যুবকরা আত্মদান করেছে, আহত হয়েছে, তাদেরকে আমরা এভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব, আমরা পুলিশকে এভাবে সাজাবো, এগুলো বলছে না। এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, ডক্টর ইউনূসের পক্ষে এত কিছু করা একবারে সম্ভব না। তাদেরকে আপনি কি মাথায় নিতে হয়েছে? এই যে আমরা এই দুজন এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আমিনুল মজলিস ভাই ওখানে বসে আছেন, আমরা কেউ কিন্তু জানি না তারা কি ফেস করছেন। বিএনপিও কি ফেস করছেন এটা বিএনপিও জানে না, এই যে এনসিপি তারাও জানে না। সুতরাং আমরা যে আমরা যে বলছি যে কন্টিনিউয়াস এই সংস্কার সংস্কার এই জিনিসটা আমার মনে হয় আগে বাদ দিতে হবে। আগে আপনারা আপনাদের নীতিমালাগুলা দেন, আপনারা জোর দেন। যেমন এই যে মেজর আব্দুল্লাহ বলছিলেন যে হ্যাঁ এভাবে আপনার নির্বাচন কমিশনটা কি করতে হবে, হয়তো সব কথা শুনবে না, সবার সব কথা শোনা যায় না। যেমন বিএনপি হয়তো কখনো বিএনপি কি বলবে যে আমি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই? জামাত ইসলাম কি বলবে যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ চাই আমি? বলবে না। এক একজনের কিছু কিছু কথা মানতে হবে, জনগণকে ডিসাইড করতে দেন, নির্বাচনটা হতে দেন। এত কিছুই যদি খুঁত ধরতে থাকেন, খুঁত ধরলে এই যে বাচ্চাগুলার যে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি, এই জুলাই আন্দোলনের যারা জড়িত ছিল, যারা আহত হয়েছে, তাদের ব্যাপারে যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের সংসার কিভাবে চলছে? আপনারা কি যে এই যে বাচ্চাগুলো নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বাড়িতে কি কেউ গিয়েছিলেন? এই যে দুজন রাজনীতিবিদ এখানে বসা, গিয়েছিলেন? যাননি। আমি কিন্তু এরকম মানে বহু শত কয়েকশোর সাথে এই গত 2.5 মাসে আমি কথা বলেছি একজন সাংবাদিক হিসেবে। আপনারা কিন্তু বলেন আপনারা দুজন রাজনীতিবিদ কয়জনের বাসায় গিয়েছেন, কয়জনকে সহায়তা করেছেন বলেন আমাকে। আপনারা যে খালি সংস্কার 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 পাচ্ছেন, কি সংস্কার? আপনার এই নির্বাচন কমিশন সংস্কারের এই সমস্ত কথা বা অন্যান্য কথাবার্তা বলতে গেলে আমি তো বললাম যে এটা কখনো শেষ হবে না। যেটা সবচেয়ে ভায়াবল হতে পারে সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদেরকে চরিত্র হনন করা শুরু করেছেন সোশ্যাল মিডিয়া দিয়ে বা বিভিন্ন ভাবে, এগুলো বন্ধ করেন। আপনাদের মধ্যে দ্বিমত থাকবে, আপনাদের মধ্যে হয়তো মারামারিও থাকবে, লেট ইট বি। এই গণতন্ত্র এবং এই দ্বিমতের জন্যই তো এই বাচ্চাগুলো জীবন দিয়েছে এবং সেই সুফলটা আপনারা ভোগ করেন। কিন্তু তার মানে এই না যে আপনি কোন একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে হাফ প্যান্ট পরলো তাসনিম যারা, সেটা নিয়ে তুলকালাম করবেন। এনসিপির এই ছোট ছোট বাচ্চাগুলা কি করলো তাদের একটা ভুলকে নিয়ে তুলকালাম করবেন। বিএনপির একজন নেতা কি বললো তাকে ভারতীয় দালাল বলে ফেলবেন। বিএনপি যদি বাংলাদেশে ভারতের দালাল হয় তা বাংলাদেশের 100 ভাগ লোক ভারতের দালাল। জেনারেল জিয়া রহমানের দলকে যদি কেউ বলে, তার আদর্শকে বলে ভারতীয় দালাল, তাহলে বলতে হবে বাংলাদেশের প্রতিটি লোক মিথ্যাবাদী, তারা যারা এগুলো বলছে। আপনারা কি অস্বীকার করতে পারেন যে এই বিএনপি বা জামাত ইসলামী এরা কম ত্যাগ স্বীকার করেছে গত 17 বছরে? আর এই যে কথায় কথায় এক একটা কথা জিনিস, বিভিন্ন তর্ক বিতর্ক অযথা তৈরি করা হচ্ছে, এগুলো এগুলো বাদ দেওয়া দরকার। যেটা করা দরকার, আসেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে সব দাবি তো মানা যাবে না। বিএনপির 10টা দাবির মধ্যে 4টা দাবি হয়তো মানবে, এনসিপির 5টা দাবির মধ্যে 3টা দাবি মানবে, এরকম করে করে যতটুকু মানা যায়। আর যদি কমও মানে, লেট দেয়ার বি অ্যান ইলেকশন, তার মধ্যে একটা ইলেকশন দেন। কেন ইলেকশনটা যতদিন না দিবেন, ওই যে দেখেন না যে এনসিপির একটা বাচ্চাদেরকে, এরা তো যুবক তরুণ, এদের বয়স কম, এদেরকে কোথা থেকে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কাপালিক সাধু, আমি এদেরকে কাপালিক সাধু বলি, তাদের মাথাগুলো গরম করে দিচ্ছে, উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। আপনার এই যে এই বিএনপির ছেলে পেলে গুলাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গ্রাউন্ড লেভেলে। কেন? তাদেরও সমস্যা আছে। গত 16-17 বছর ধরে তারা মামলা মোকদ্দমা খেয়ে তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে বাড়িঘর জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে। সুতরাং তারা দেখা যাচ্ছে যে তারা অস্থির হয়ে গেছে, কারণ তাদের রিজিক দরকার। তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিটা তাদের পুষিয়ে নিতে হবে। সুতরাং এগুলো আপনি কিভাবে করবেন? প্রশাসন কথা শুনছে না, কোনো কাজ করছে না। আপনি ব্যবসা, কোনো পুঁজি বিনিয়োগ ঠিকভাবে আসছে না। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি একটা ফরম্যাটে আনবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো হবে না। আর ফেব্রুয়ারির যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে ওই সময়টায় হয়তো কাছাকাছি সময় রোজা হবে। জি, তার কারণ এবছর রমজানের আগেই বলা হচ্ছে। হ্যাঁ, মার্চ মাসে। তো রমজানের আগে এটাকে নির্বাচন যদি করতে হয় রমজানের আগে করতে হয়। জি, এখানে একটা টোপ ফেলানোর জিনিস আছে।
যে যদি কোনোভাবে আবার যদি সেখানে কথাবার্তা বলে বিভিন্ন অস্থিরতা সৃষ্টি করে নির্বাচনটাকে যদি 15 দিন 1 মাসও পিছিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার রোজার পরের পরিস্থিতি, তারপরে আবার কোরবানির ঈদ, আবার কিন্তু আপনি কয়েক মাস পিছিয়ে দিলেন। এই ফাঁদের মধ্যে বিএনপি কে ফেলতে চাচ্ছে অনেকেই, এবং আমি এই অদৃশ্য আবু রুশদ, আমি আবার এখন আর আসবো আপনার অদৃশ্য কাছে, নাই। জনাব আবু রুশদ, আমি আবার হ্যাঁ। আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব ফয়সাল আলিম, শুনছিলেন আপনি রাজনীতিবিদদেরও দায় দেওয়া হয়েছে যথেষ্ট, সেই দায়িত্বশীলতা বা দায়বদ্ধতা কতটুকু রয়েছে সেগুলো একটু আলোকপাত করবেন। জি, আমি কথার সাথে একমত কিছুটা, যে পলিটিশিয়ানদের রেসপন্সিবিলিটি অবশ্যই আছে, এটাকে অস্বীকার করার কোনো পথ নাই। আপনি দেখে থাকবেন এই 5ই আগস্ট পরবর্তীতে একটি রাজনৈতিক দলের নেতা উনি প্রথম এক দিন এক কথা বলতে লাগলেন। প্রথমে বললেন আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন হতে হবে এপ্রিল মাসে। তারপরে বললেন নির্বাচন হতে হবে জুন মাসে। রমজান আবার তারপরে বললেন রমজানের আগে। এখন উনি সৈয়দপুরে একটা কথা বলেন, ঢাকায় এসে আরেক কথা বলেন, চিটাগাঙে যে আরেক কথা বলেন। এটা একটা রেসপন্সিবল পলিটিশিয়ানদের মুখে কথা মানায় না। না, বলছে নির্বাচন চাই, কিন্তু যেন প্রকারের নির্বাচন চাই, সেটা এখন লেটেস্ট কথা উনি বলেছেন, একদম সর্বশেষ এই কথা। তো যেন বলতে কি বুঝায়? একটা ইলেকশন কমিশন তৈরি হয়েছে, একটা নিউট্রাল গভর্নমেন্ট কাজ করছে, যাদের প্রতি আপনার আস্থা নেওয়া। আমাদের রুশ ভাই বলেছেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যেটা আছেন, তারা তো তাদের মতো কাজ করে যাচ্ছে। আমার জানা মতে বা বাংলাদেশের মানুষ দেখছে যে প্রফেসর ইউনূস হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট একটা ভালো নির্বাচনকে প্রেজেন্ট করার জন্য। এই প্রসঙ্গে আমি বলবো যে এই যে ঐক্যমতের কমিশন হয়েছে, অনেকে বিএনপিকে দোষ দিয়ে কথা বলছেন। 587টা পয়েন্টের ভিতরে 436টা বিএনপি অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। দ্যাট মিন্স প্রায় 89%। এক্স্যাক্টলি 28টা পয়েন্টকে পার্টলি অ্যাকসেপ্ট করেছে। তো বিএনপির কাছ থেকে আর কি চান? বিএনপি তো সমস্ত তাদের নীতিকে, অতীতে অনেক কথা বলেছি আমরা, সেই সব কথাকে বাদ দিয়ে দেশে একটা ঐক্যমত সৃষ্টি করার জন্য আমরা কিন্তু এগিয়ে এসেছি। আপনারা দেখে থাকবেন বিএনপির ইচ্ছার বিরুদ্ধেও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার জন্য অনেক পয়েন্ট কিন্তু বিএনপি অ্যাকসেপ্ট করেছে। আমাদের কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে বিএনপির থেকে সাফারার আর কে হতে পারে? 16 বছর কিন্তু আমরা সাফার করেছি। আমাদের কষ্ট, আমাদের দুঃখ যদি আপনারা অবলোকন করতেন, তাহলে বুঝতেন যে বিএনপি কি কষ্ট করেছে। এখন আপনারা বিচার চান না? অবশ্যই চাই। আমি এখন বলা হচ্ছে আমরা তাই বলছি, হ্যাঁ ওইটা, যে কেউ যদি বলে যে আজকে নির্বাচন হয়ে গেলে বিচার হবে না, সবার আগে বিএনপি বিচার করবে এদের। আরে ভাই, বিএনপিকে ধ্বংস করেছে, আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলে ভরা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। আমরা কি বিচার চাবো না? আমাদের মতো বিচার, এই স্বৈরাচারের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় আমাদের মতো আর কেউ বিচার চাইতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এবং আপনারা অচিরেই দেখবেন বিচার একটা কন্টিনিউয়াস প্রসেস। অফকোর্স বিচার শুরু হয়েছে, এর ভিতর কিছু হবে, 7 মাস এখনো বাকি আছে। আমরা বলছিলেন যে একটা দৃশ্যমান অগ্রগতি তো অবশ্যই হতে হবে, এবং হচ্ছে, সেটার দিকে আগাচ্ছে। এবং সত্যিকার অর্থে যে বাংলাদেশের মানুষ এবং বিএনপি এই স্বৈরাচারকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, করতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার, এদের এই বাংলাদেশের মাটিতে বিচার হতে হবে। শেখ হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশের মাটিতে বিচার হতেই হবে, এবং বিএনপির এটা কাম্য, বিএনপি এটা কাম্য করে। এবং কিছু ব্যাপারে আমরা আলোচনার ভিতর শুনেছি যে বিএনপির ফোকাস কোন দিকে, বিএনপি কি চায়। বিএনপি কি চায় 2 বছর আগে আমাদের 31 দফার মাধ্যমে আমরা কিন্তু উল্লেখ করেছি আমরা আগামী দিনে কিরকম বাংলাদেশ চাই। এবং সেই 31 দফা আমরা মনে করি জাতির মুক্তির সনদ একটা। এবং এই 31 দফাকে বিশ্লেষণ করলে দেখতে পাবেন আজকে
যেসব ঐক্যমত কমিশনে যেসব আলোচনা হচ্ছে বা যেসব ব্যাপারে আমরা কথা বলছি সব কিছুই কিন্তু এই 31 দফার ভিতরেই নিহিত রয়েছে। তো সুতরাং বিএনপি তাদের পলিসিকে, তাদের ফিউচার প্রোগ্রামকে অলরেডি ডিক্লেয়ার করে এগিয়ে যাচ্ছে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, দলের আমাদের যারা মিড লেভেলের আমরা যারা আছি আমাদেরকে বলা হয়েছে যে আমাদের নিজস্ব নির্বাচনী এলাকাতে যে এই 31 দফাকে জনগণের কাছে তুলে ধরার জন্য। কারণ 31 দফা আর কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের দফা না, এটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা সনদ বলে আমরা মনে করি। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা 31 দফাকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছি। এবং একটা কথা এসছে এখানে আলোচনায় যে শহীদদের জন্য বিএনপি কি করছে, আপনারা শুনে খুশি হবেন, একজন দুইজন নয়, হাজার 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 নেতাকর্মী বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের বিএনপি দলের বাইরেও, বিএনপি দলের বাইরেও আচ্ছা আমরা কিন্তু যাচ্ছি, তাদেরকে সাহায্য করছি। আমরা ঢোল বাজাতে ব্যস্ত নই। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অ্যাকশনে বিশ্বাস করেন এবং উনি ওনার পক্ষ থেকে যা করছেন আজকেও আপনারা দেখে থাকবেন, হাঁটু পানি নিয়ে আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আজকে পার্বত্য চট্টগ্রামে যে মানুষের দোরগড়ায় উনি পৌঁছে দিয়েছেন তারেক রহমান সাহেবের সাহায্য। তারেক রহমান সাহেব শুধু একজন দুইজনকে লোক দেখানোর জন্য করছেন না, হয়তো টিভি কভারেজে আপনার দেখছেন একজন দুইজনের, শত শত মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, শত শত মানুষের। এই টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই যাবেন তারেক রহমান সাহেবের কিন্তু হাত সেখানে প্রসারিত। উনি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের দল করছেন, এটা আমরা অন্যান্য রাজনৈতিক দলের কাছে হয়তো বা এইভাবে দেখি না বা দেখতে পাচ্ছি না। তো সুতরাং বিএনপি কিন্তু বসে নাই, বিএনপি জনগণের জন্য কাজ করে চলেছেন। এখানে আরও কিছু কথা আসছে ইলেকশন কমিশন নিয়ে। ইলেকশন কমিশন কিন্তু তৈরি হয়েছে একটা প্রসেসের মাধ্যমে। এই ইলেকশন কমিশন কিন্তু স্বৈরাচারের ইলেকশন কমিশন নয়। আর আমরা যেটা বলে থাকছি যে না, কিন্তু পূর্ববর্তী যে সিস্টেমটা ছিল সার্চ কমিটির মাধ্যমে, এনসিপি বলছে তার মাধ্যমে নতুন করে তো আর আইনের কোনো পরিবর্তন হয়নি। না, তা হয়নি, কিন্তু ইলেকশন কমিশনের যখন তৈরি হয় এই আন্ডারস্ট্যান্ডিংটাকে কিন্তু সবাই মেনে নিয়েছিল, সবাই প্রস্তাবনা জমা দিয়েছিল। আচ্ছা, যে এমন না যে কেউ প্রস্তাবনার বাইরে যে এককভাবে এটা হয়েছে। এবং আমি মনে করি যে শাসন ব্যবস্থার থেকেও আমাদের শাসকের প্রতি নজর দেওয়া দরকার। 16 বছর বাংলাদেশকে ধ্বংস করেছে একজন অত্যাচারী শাসক, যিনি বাংলাদেশে হায়নার রূপে এসেছিল 16 বছর আগে এবং বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার যতগুলো প্রচেষ্টা, বাংলাদেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সামাজিক ন্যায় বিচারকে ধ্বংস করা হয়েছে। তো এটা হলো একজন শাসকের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে আমাদের ব্যাপকভাবে তুলে ধরা উচিত। আর শাসন ব্যবস্থা অবশ্যই আমরা তো আমাদের 31 দফাতে বলছি যে শাসন ব্যবস্থায় পরিবর্তন দরকার। আমরা সেই পরিবর্তনের আলোকে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের যে 587-র ভিতরে আমি বলেছি 436টাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আলোচনা কিন্তু চলছে, এখনো শেষ হয়নি। এবং বিএনপি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি কিন্তু তৈরি। বিএনপি কি চাচ্ছে? বিএনপি চাচ্ছে যে সংস্কার আমরা যেভাবে করছি চলতে থাকবে এবং একই সাথে নির্বাচনী ব্যবস্থাও চলতে থাকবে। কারণ আমাদের কাছে কাম্য কি, বাংলাদেশের জনগণের কাছে কাম্য কি? আপনি প্রতিটা জায়গাতে আজকে ঘুরে দেখেন, প্রতিটা জায়গাতে যান, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যান, মানুষের একটাই দাবি, তারা একটা ভোট দিতে চায়, নিজের খেয়াল খুশি মতো ভোট দিতে চায়, আওয়ামী লীগের স্টাইলে ভোট দিতে চায় না। এবং সেই দৃষ্টিভঙ্গির সামনে অন্যান্য রাজনৈতিক দলকে দেখেন না, যেমন আজকে এনসিপি আমার এলাকা সহ অন্য জায়গায় গেছে, ওখানেও মানুষজনও বলছে যে তাদের কাছেই বলছে যে ভোট চাই, আমরা একটা ভোট দিতে চাই।
তো কেন মানুষ ভোট দিতে চায়? মানুষ তাদের রাইটকে এক্সারসাইজ করতে চায়। তারা ভোট প্রয়োগ করতে পারেনি 16 বছর। মানে বিষয়টা এরকম যে জীবনমানের যে পরিবর্তন চায় সেটি ভোটের মাধ্যমে। একদম তাই। কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে আগামীতে তারা যাদেরকে ভোট দেবে তারা অতীতের শিক্ষাকে যেন না ভুলে যে আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেয়, এবং সেইটাকে লক্ষ্যকেই সামনে রেখে কিন্তু বিএনপি বাংলাদেশের জনগণের জন্য 31 দফা দিয়েছে, এবং যাতে কিনা এই 31 দফার প্রতিফলনেই আগামী দিনে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিতে পারে। জি, আমি আসবো আবার আপনার কাছে আসবার চেষ্টা করবো। আমি একটু শুনে আসি। মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আপনি হয়তো বলবেন, তো স্পেসিফিক দু একটি বিষয় যদি একটু বলেন। যেমন সংস্কারের ব্যাপারে যেটি বলা হয়েছে ঐক্যমত কমিশনের, যে বেশ কিছু বিষয়ে বিএনপি এরই মধ্যে ঐক্যমত পোষণ করেছে, এবং বলা হচ্ছে যে বিএনপির জন্য যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল, ক্ষমতা প্রত্যাশী, এবং আমরা সবাই বাস্তবতার হিসেবে হয়তো চিন্তা করলে যে বিএনপির যা সাংগঠনিক কাঠামো, যা কর্মী সমর্থক, তাতে করে তাদের আগামীতে সরকার গঠনের একটা সমূহ সম্ভাবনা আছে। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো অন্যান্য যে দাবিগুলোর ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যত সহজে যেগুলোর ব্যাপারে একমত হতে পারে, বিএনপির ক্ষেত্রে হয়তো সেটি মানার ব্যাপারে অনেকটা মানে সমস্যা থাকতে পারে বা প্রতিবন্ধকতা থাকতে পারে। ঠিক সেম স্টেজে তো বিএনপি নেই। ইনস্পাইট অফ দ্যাট তারা হয়তো সেইগুলো মেনে নিয়েছে। যেমন আমি যদি বলি, একটানা 2 মেয়াদের যেটি বা 10 বছর প্রধানমন্ত্রীর মেয়াদ, 70 অনুচ্ছেদের বিষয়, এই যে বিষয়গুলো মোটের উপর প্রায় 89% মতো বলা হচ্ছে। তো কেবলমাত্র বিএনপিরই এই দায় কেউ কেউ বলছেন যে অপরাপর রাজনৈতিক দল যারা আছে তাদেরও তো এই কম্প্রোমাইজের বা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। তারা কতটা ছাড় দিল? আচ্ছা, প্রথমে আপনার কোয়েশ্চেনটাই যদি অ্যাড্রেস করি, আসলে যেই মৌলিক সংস্কারের কথাগুলো বলা হচ্ছে সেখানে যদি আসলে আমি কি এখন আমার বেসিক রাইট যদি ধরেন আপনার 5টা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আপনি কি আমাকে 5টার কথা বলে আবার বলবেন যে হচ্ছে আপনি 2টা ছাড় দেন? আমরা তো উই আর টকিং অ্যাবাউট বেসিক রিফরমেশন। আমরা একটা মৌলিক সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কারের কথা বলার সময় আসলে গৌণ চিন্তার কথা বলে একটাকে ছাড় দিয়ে আরেকটাকে ধরে রেখে দিলে, এটা যদি সামনে যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে তাদেরই প্রবলেম হবে। বিকজ আমরা অন্যান্য অপরাপর দল যারা আছে তখন তাদের যেই প্রস্তাবনাগুলোতে তারা একমত হয় নাই, সেইখানে যদি আমরা তাদের লুপহোলস দেখতে পাই, অবশ্যই আমরা তখন প্রতিবাদ করব, এবং আমাদের প্রতিবাদ তো অবশ্যই আমরা সরাসরি করব, বিকজ আমরা উঠেই এসছি একটা রেভলিউশনের মাধ্যমে, এবং অপরাপর দলগুলো আশা করি তাই করবে। সুতরাং আসলে আর একটা বয়োজ্যেষ্ঠ দল হিসেবে, বড় দল হিসেবে আপনার রিফরমেশন অথবা মৌলিক সংস্কারের কথা যেগুলো বলছি সেগুলোকে সামনে থেকে লিড করার দায়িত্ব আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বিএনপির দায়িত্ব ছিল। এখন আপনি যেটা বলেছেন যে তারা পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, বা আজীবন 2বার, প্রথমে তাদের ছিল পরপর 2বার, বাট অন্যান্য সকল দলের ছিল হচ্ছে আপনার সারা জীবনে 2বার, রাইট? সম্পূর্ণ টেনেরও 2বারের বেশি করতে পারবে না। আমরা আসলে বেসিক্যালি আমার অ্যানালাইসিস বা আমাদের অনেকের অ্যানালাইসিস যেটা আমরা মনে করছি এটা আসলে বেসিক্যালি বিএনপির একটা কারেন্সি ট্রেডিং ছিল। আপনার নেগোসিয়েশনের ভাষায় আমরা এটাকে কারেন্সি ট্রেডিং বলি। অর্থাৎ আমার যে সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয়টা সেটাকে আমি ফার্স্টে নিয়ে আসবো, এবং এটার উপর আমি এত বেশি জোর দিব যাতে করে সবাই বুঝে যে এটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাছে অন্য একটা গুরুত্বপূর্ণ আছে যেটা আমি পরে রেখে দিব। সো একটা পর্যায়ে যে আমি এটাকে কারেন্সি ট্রেড করব, আমি যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি সবার সামনে নিয়ে আসছি, তখন আমি সেটাকে ছাড় দিব। ছাড় দেওয়ার ফলে আমার অপর পাশে যে থাকবে সে ভাববে যে না, সে তো আমাকে কিছু ছাড় দিয়েছে, অথবা অপরাপর অন্যান্য যারা থাকবে সবাই মনে করবে উনি তো একটু ছাড় দিয়েছে, তাহলে আপনারা একটু ছাড় দেন। তখন কি ছাড়টা দিতে হবে তাদের? এই যে কিন্তু যেটা তারা যোগ করে দিয়েছিল যে আমরা পিআর পদ্ধতিতে একমত না, নো পিয়ার না, এনসিসি, সরি পার্ডন, আমি সরি, এনসিসিতে একমত না, কারেক্ট? সো তার মানে কি আপনার সেকেন্ড জিনিসটাকে তখন আবার সামনে নিয়ে আসলো। এটা আমরা কারেন্সি ট্রেডিং বলি নেগোসিয়েশনের ভাষায়। ভাই আমার সাথে একমত হবেন, এটা ওয়েল এস্টাবলিশড। সো আমাদের ধারণা অনুযায়ী এটা ছিল তাদের আসলে কারেন্সি ট্রেডিং। না, বিএনপির জন্য কি এই একটানা 2 মেয়াদের নির্বাচন, এটি কি বিএনপির জন্য খুব সহজ? একটানা 2বারের বেশি নির্বাচন যেটি মেনে নেওয়ার ব্যাপার বিএনপির, যে এটি কি বিএনপির জন্য সহজ আপনার কাছে মনে হয়? কেন না, আপনি বলেন তো। আপনি দেখেন, আমি আপনাকে এর আগে আমি বলেছিলাম একটি কথা, একটু যদি আপনার সাথে যুক্ত করি আপনার জন্য আর সহজ, ইট উইল বি ইজি ফর ইউ। সেটা হচ্ছে, আমি একেবারে খুব সিলি হয়তো উদাহরণটা হবে, কেউ একজন কখনোই এমডি হতে পারবে না কোনো প্রতিষ্ঠানের।
যখন সে এটা নিশ্চিত যে এমডি হতে পারবে না, তখন এমডির সকল সুবিধাও যদি সে কার্টেল করে, তাতে কিন্তু তার কোনো সমস্যা নেই, কারণ সে জানে যে আমি ওই পদে কখনোই। সুতরাং তার এই প্রশ্ন করা খুব সহজ যে এমডি কেন 10 লাখ টাকা বেতন পায়, এমডি কেন 10 লাখ টাকার গাড়িতে চড়ে, এমডি কেন মোবাইল ফোন প্রতি মাসে ব্যবহার করে, কারণ তার এই সমালোচনা খুব সহজ তার জন্য, কারণ সেটা নিশ্চিত যে আমি কখনো ওই পদে যেতে পারবো না। তো বিএনপির যেহেতু সম্ভাবনা আছে, তখন তার জন্য তো ইট উড বি ভেরি টাফ টু নেগোশিয়েট। অবশ্যই আমি সেই কথাটা বলছি। আপনার কাছে কি মনে হয়? না ঠিক আছে, আপনার ওই দিকে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে ঠিক আছে, বাট আমরা কর্পোরেটে তো প্রমোশন আছে, রাইট? আমি যখন একটা কর্পোরেটে এক্সিকিউটিভ না ওয়েল, কিন্তু আপনি আপনার সাংগঠনিক, আপনার অবশ্যই প্রমোশন হবে, বাট ইট উইল টেক টাইম। আপনি তো কেবলমাত্র একটা সংগঠন তৈরি করলেন, একটি 50 বছরের দল, একটা 53 বছরের দল, একটা 70 বছর, সেই দলের সাথে আপনার কেবলমাত্র যেই দল, সেই দলের প্রমোশনটা কিভাবে হবে? না দলের আপনি তো আসলে এটা এভাবে আন্ডারমাইন করা যাবে না। না আন্ডারমাইন করছি না আমি। না আমি জাস্ট না অন্যভাবে নিচ্ছি না। আমি আপনাকে যেটা বলছি, দেখেন আপনি তো নিজেও আমি শিওর যে আপনি অনেক এগুলো নিয়ে স্টাডি করেন। আপনি রিভলিউশন যতগুলো কান্ট্রিতে এখনো পর্যন্ত হয়েছে, ইউ ক্যান স্টাডি অন দ্যাট, মোর দেন 95% বেশি দেশগুলোতে রেভলিউশন উত্তর, অর্থাৎ বিপ্লব উত্তর, যে নতুন রাজনৈতিক দল বা যেই রাজনৈতিক দলের সদস্যরা ওই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল, তারা যেই দল গঠন করেছে 95% কান্ট্রিগুলোতে, যতগুলোতে আমরা আরব স্প্রিং বলি বা যেই কথাই বলি না কেন, ওই দলগুলোই সরকার গঠন করেছে। আমরা এই সরকার গঠন করব এই ব্যাপারে আমি 100% এটা বলছি না, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণ ঠিক করবে আসলে। কিন্তু আপনারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করেন নাই। অফকোর্স নট। আমি আপনাকে বলেছি এই বিপ্লবের মধ্য দিয়ে উঠে এসে যারা রাজনৈতিক দল গঠন করেছে, কোট আনকোট, ঠিক আছে? সো এইখানে আসলে আপনার যারা অনেক বেশি, যাদের আছে, লিগেসি আছে, তাদের দায়িত্ব যেমন বেশি, তাদের রেসপন্সিবিলিটি যেমন বেশি, তাদের কিন্তু সমালোচনাও বেশি থাকবে। এখন আমরা যদি ধরেই নিয়ে থাকি বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল, তাদের কাছে আমাদের এক্সপেকটেশনের লেভেলটাও বেশি থাকবে। এটা বেসিক রিফরমেশনে যদি তাদের কাছে আমাদের এক্সপেকটেশন, বা অন্যান্য দল, সকল দলের মানুষেরও তো এক্সপেকটেশন তাদের কাছে বেশি, অবশ্যই। সুতরাং প্রত্যাশার চাপে যাতে তারা পিষ্ট না হয় এবং তাদের প্রতি কোনো ইনজাস্টিস, সেটিও অবশ্যই দেখবার বিষয়। তাদেরকে আসলে ইনজাস্টিস করার মতো আমার মনে হয় রাষ্ট্র অথবা কোনো ধরনের সংস্থা এখনো পর্যন্ত নাই। আরেকটি বিষয় হচ্ছে, না কেউ করবে ইনজাস্টিস সে কথা বলছি না, মানে যে ধরনের বাক্যবাণে বিদ্ধ হচ্ছে তারা, বা যে ধরনের এলিগেশন তাদের ব্যাপারে আসছে, এখনো যেগুলো বলা হচ্ছে বিভিন্ন আপনার দল থেকে শুধু না, অন্যান্য দল থেকেও যেগুলো বলা হচ্ছে, সেটা তারা কতটা ডিজার্ভ করে 17 বছরের তাদের স্যাক্রিফাইসের দৃষ্টিকোণ থেকে। আপনি 17 বছর আন্দোলন করেছেন, কিন্তু আপনি ভুল করলে আপনার সেই আপনার ভুল ধরা দেয় নিঃসন্দেহে, অবশ্যই আমরাও সেটি বলছি, করলে সেটা অবশ্যই ধরা দেয়। জনাব আবুরুশ যেটি বলছিলেন যে আপনাদের পররাষ্ট্রনীতি কিংবা সেই ব্যাপারটা আমি একটু আসি, স্যার যেটা বলেছেন, আমার শ্রদ্ধেয় স্যার জনাব আবুরুশ স্যার, যে স্যার প্রথমে বলেছেন যে তাসনিম জারা না কি যেন নাম। বেসিক্যালি স্যার তাসনিম জারাকে তো আসলে বাংলাদেশের সবাই মোটামুটি ইয়াং জেনারেশন প্লাস সবাই চিনে। উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একজন ইয়ে থেকে এসেছেন। এখন ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা একটা মিডিয়া ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে। ইত্তেফাক একটা এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ছবিকে আপনার ড্রেস বিকৃত করে তারা এটা ছাপিয়ে দিচ্ছে। মানে কতটুকু বিকৃত মানসিকতার অবস্থা হতে পারলে আমাদের, আমি আজকে মিডিয়াতে আপনাদের এখানে বসে আমি মানে এটা কথা বলছি যে আমরা এরকম একটা দেশে বাস করছি, যখন আমি ভালো কিছু একটা করতে যাচ্ছি, মিডিয়া অথবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনি এমন একটা চরিত্র উপস্থাপন করতে চাচ্ছেন মানুষের কাছে, যাতে করে আমি আর কখনো না দাঁড়াতে পারি। না, উনি কিন্তু এই কথাটি সমর্থন করেন। উনি না আমি তো আমি স্যারকে তো আমি ডিফেন্ড করছি না, আমি কথাটা মানে যে কাজটা করেছে মিডিয়া সেটার কথা বলছি। সুতরাং এই মিডিয়া যারা আছেন, আমাদের দায়িত্বশীল যারা আছে, তাদেরকে এখানে অত্যধিক সচেতন হতে হবে, বিকজ আমরা আমাদের সহকর্মী বা অথবা সহযোদ্ধা অথবা অন্য কোনো অপরাপর মানুষের ক্ষেত্রেও এরকম কোনো কিছু আমরা কখনো মেনে নিব না। অনেকে এটাকে বলতে পারে মব, অনেক কিছু, আমরা তো এখানে আন্দোলন করতে যাচ্ছি না বা তাদের অফিস ভাঙচুর করতে যাচ্ছি না, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষাটা অবশ্যই তীক্ষ্ণ হবে এই সকল ক্ষেত্রে। স্যার বলেছেন যে আসলে আমরা যারা শহীদ এবং আহত তাদের জন্য আমরা কি করেছি, আমাদের এই জন্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্যারের জানার জন্য, আমাদের প্রথম যে সকল জায়গায় আমরা যেটা বলি সেটা হচ্ছে বিচার। শহীদদের জন্য আমরা মনে করি, যদি হচ্ছে আমরা দল হিসেবে অথবা অভ্যুত্থানের একটা স্টেক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টি, আমরা বিচার প্রথমে বলা ছাড়া আমরা কখনো আমাদের স্টেটমেন্ট শুরু করি না। আমরা এখনো বলছি আমাদের প্রায়োরিটি হচ্ছে বিচার, প্রায়োরিটি আমাদের নির্বাচন না। নির্বাচন আসলে কবে হলো, নির্বাচন কিভাবে হলো, আমরা দল গঠন করতে পারলাম কি পারলাম না, 5টা আসন পেলাম না, বা সেটা আমাদের জানার ব্যাপার না। আমরা বলেছি যে একটা বিচার হতে হবে, অবশ্যই বিচার হতে হবে। আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসনের ব্যাপারে আমরা বারংবার বলে এসেছি, আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট আছে এই ব্যাপারে, আমাদের ওয়েবসাইট এবং হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেগুলো আছে এগুলোতে, আমাদের পার্টি স্ট্যাম্পে এগুলোতে আমাদের বিবৃতি দেওয়া আছে, এবং আমাদের সকল জায়গায় আমাদের নেতাকর্মীরা নিয়ে কথা বলেছেন। শহীদ এবং আহতদেরকে আমরা খোঁজ তো নিচ্ছি। আমার নিজের এলাকাতেই
3জন শহীদ আছে, এর মধ্যে একজন শহীদের অবস্থা পরিবারের অবস্থা ভালো না, এবং তার একটা মেয়েও আছে 8 বছরের। আমি নিজেই তার দায়িত্ব নিয়েছিলাম, এটা আরো গত রমজানের আগের ঘটনা। সুতরাং আমরা আসলে আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, যেহেতু আমরা সবাই যারা আছি এখানে ম্যাক্সিমাম বিভিন্ন জব থেকে এসেছি অথবা ছোট ছোট বিজনেস আছে, সবাই স্বাবলম্বী। সুতরাং আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির ভিতরে থেকে আমরা তাদেরকে 100% সহযোগিতা করার চেষ্টা করছি, এবং তাদের উপরে যেন কোনো অত্যাচার অনাচার না হয় সে ব্যাপারে আমরা 100% কমিটেড তাদের জন্য। এবং স্যারের ব্যাপারে একটা কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে আসলে জিয়ার আদর্শে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা বলছে যারা ভারতের দালাল, তারা আসলে সবাই ভারতের দালাল। আমি 100% একমত স্যারের সাথে, কারণ শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে পারে নাই যারা, তারাই দালাল। এবং ওই রকম ইন্ডিকেশন কিন্তু আমরা বিএনপির মধ্যে পেয়েছি, দেখি আমাদের পক্ষ থেকে সমালোচনা হয়েছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা হয়েছে এবং কথা বলা হয়েছে, এবং সেটা যদি তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সাথে যায় কিনা এটা আমি ওপেনলি বলে দিলাম। স্যার এবং অন্যান্য যারা আছে তারা এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন, এরকম অনেক উদাহরণ আছে। আমাদেরকে আসলে কেউ উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে না, আমরা উগ্রবাদী পছন্দ করি না এবং আমরা উগ্রবাদী কোনো সেন্টিমেন্টকে সাপোর্ট করি না কখনো। কিন্তু দেশের প্রয়োজনে এবং আমরা যখন দেখবো একটা বেসিক রাইটকে হ্যাম্পার করা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে আমাদের বেসিক রাইট যেগুলো আছে সেগুলো নিয়ে কোনো কিছু নাই, শুধু নির্বাচন এইরকম যখন আলোচনা হবে তখন অবশ্যই আমাদের কণ্ঠ থাকবে অবশ্যই তীক্ষ্ণ। সেটা যদি কোনো পার্টিকে বা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠীকে আঘাত করে, সেটা আমাদের কোনো কিছু করণীয় থাকবে না। স্যার বলেছেন প্রশাসন কথা শুনছে না, আমি সম্পূর্ণ এখানে শ্রদ্ধা ভরে দ্বিমত পোষণ করছি। প্রশাসন কথা শুনছে, প্রশাসন একটা স্পেসিফিক পার্টির কথা শুনছে। স্যার আমি আপনাকে বলতে পারি, আপনারা জেলা এবং উপজেলা প্রশাসনগুলোর দিকে নজর দেন, মোর দেন 80 থেকে 90% বেশি বিএনপির কথায় বর্তমানে প্রশাসন চলছে। সেইখানে অন্য কোনো দল আমাদের কিছুটা শুনছে, অন্যান্য যে অপরাপর দলগুলো আছে তাদের কথা শুনছে না, কারণ আমাদের দেশের প্রশাসনিক কাঠামোটাই এরকম, আমরা যেদিকে দিল্লি ওইদিকে আমরা মাথা ঘুরাই দিই। সুতরাং তাদের কাছে এখন তারা কিন্তু আসলে ঠিক করে ফেলেছে তাদের কোন দিকে যেতে হবে। তারা বুঝতে পারছে বিএনপি হয়তোবা সামনে সরকার গঠন করবে, কারণ চ্যালেঞ্জিং টাইম সামনে আসছে। আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করেছিলাম, ভাইয়ের এলাকায়ও তো গিয়েছিলাম, আমরা মানুষের কথা শুনছি। ভাই যেটা বলেছেন যে মানুষ বলছে যে শুধু ভোট চাই, আমি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এখানে দ্বিমত করছি। আমরা যতগুলো মানুষের সাথে কথা বলেছি, নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলেছি, তারা শুধু বলেছে আমরা খাবার চাই, সঠিক দামে খাবার চাই। হ্যাঁ, সো ভোট আসলে ওই রিক্সাওয়ালা ভাই আমার যিনি আছেন, উনি ভোটের অধিকারের স্বাধীনতাটা বোঝেন না। উনি বোঝেন আমার পেটে কিভাবে সুন্দরভাবে ভাত পড়ছে কিনা, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে কিনা, ইউনিয়ন পরিষদ হসপিটালে চিকিৎসা সেবা পাচ্ছে কিনা। সুতরাং এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমরা কিন্তু পরস্পর সহানুভূতি রাজনীতিতে বিশ্বাসী। যেমন রুহুল কবির রিজভী জনাব, উনি আজকে পার্বত্য চট্টগ্রাম ভিজিট করেছেন, আমাদের শীর্ষস্থানীয় নেতারা অলরেডি এটা নিয়ে প্রশংসা সহকারে পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়াতে সকল জায়গায় স্টেটমেন্টও দিয়েছেন। সুতরাং আমরা সেটাতেও বিশ্বাস করি। ইলেকশন কমিশন বলেছেন ভাই যে একটা প্রসেসের মধ্য দিয়ে এসেছে। ইলেকশন কমিশন যে প্রসেসের মধ্য দিয়ে এসেছে 2020 সালের যে আইন ছিল, সেই আইনটাই তো অবৈধ। সুতরাং যে প্রসেসের মধ্য দিয়ে এসেছে সেটা তো সেই প্রসেসে থাকতে পারে না। এখন একটা ইলেকশন কমিশনের মধ্যে এখন সেই পার্টিসিপেট করছে এই প্রসেসে, আমার মনে হয় যে এই প্রসেসে যদি পার্টিসিপেট করে থাকে সেটাও তাহলে ভুল। আমার কথা হচ্ছে যে আইনকে আমরা বলছি আইনটা বৈধ না, এবং এর পরবর্তীতে তোকে ফাইন, এই ইলেকশন কমিশন ধরে এসছে, কিন্তু যে রিফরমেশন গুলো সাজেস্ট করা হয়েছিল সেই রিফরমেশন গুলো কোথায়? সেই রিফরমেশন মাস্ট হ্যাপেন, এন্ড দেন আমরা ভোটের কথা বলতে পারি, অথবা শুধু নির্বাচনের কথা বলা। জনাব আবু রুশদ, আপনার বক্তব্য শুনবো। আমার কথা হচ্ছে যে আমি তো রাজনীতিবিদ না, তবে আমি আমার পরিচয় কখনো লুকাই না। আমি জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী, এটা আমি কখনোই লুকাইনি, আমি আমার জীবনেও লুকাইনি। আমি 9.5 বছরের জন্য সেনাবাহিনীতে পার্সোনা নন গ্রাটা ছিলাম, অবাঞ্ছিত ছিলাম, ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, হজে যেতে পারিনি, ফ্লাইট থেকে নামিয়েছে। তা আমরা তো অন্তত পক্ষে সেই পরিস্থিতি থেকে মুক্ত হয়েছি। এই যে ওনারা দুজন কথা বলছেন, পাশাপাশি বসেই তো কথা বলছেন, মারামারি করছেন তো না, একজন আরেকজনের মত প্রকাশ করছেন। হ্যাঁ, আমি কথা বলছি, আমার কথার উত্তর দিচ্ছে। এই জিনিসগুলো এভাবে থাকা দরকার, কিন্তু সেগুলো না করে আমি এই সার্বিক আলোচনার বাইরে আরেকটা ডাইমেনশনের দিকে নজর আমি দিতে চাই, যেটা আমি ফিল করি একজন সাংবাদিক হিসেবে। সেটা হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, ইউটিউবে দেখেন। আমি গতকালকে একটা টক শোতে, পরশুদিন আমি এগুলো বলছিলাম যে হাজার হাজার ফেক আইডি তাহলে কারা খুলছে, কোন গোষ্ঠী খুলছে, তারা খুলছে, খুলে এই যে অকথ্য ভাষা চরিত্র হনন করছে, মানুষকে গালাগালি করছে। যেমন এই যে মেজর আব্দুল্লাহ আমার কথার উত্তর দিলেন, অ্যাবসলিউটলি ফাইন। আমি যদি আবার উত্তর দিব,
এখন যদি আমি মেজর আব্দুল্লাহ চরিত্র হনন করার জন্য কিছু করি যে আমার কথার বিরোধিতা করছে বলে, সেটা কি হবে? তাহলে তো হাসিনার শাসনামলেই আমরা ফিরে গেলাম। এই যে বিএনপির উনি ওনার সাথে যে কথাবার্তা ওনারা বলছেন, এখন যদি চরিত্র হনন করা হয় তাহলে কি হবে? একটা বাচ্চা মেয়ে, ওই যে যার কথা আমি বলেছিলাম, এরকম তো একজন না, কতগুলো এরকম মেয়েদের সম্পর্কে এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম করা হচ্ছে। এই যে এনসিপির বাচ্চা মেয়েগুলাকে নিয়ে, বিএনপির ছাত্র দলের মেয়েগুলাকে নিয়ে, আমি এবার যখন ঢাকায় গিয়েছি তখন ছাত্র দলের একজন নেত্রী, সে সবসময় ফ্রন্ট লাইনে থাকতো, জেল খেটেছে, আহত হয়েছে, জুলাই আন্দোলনেও সামনে ছিল, তার স্বামীও একজন ছাত্র দলের, খুবই স্মার্ট একটা মেয়ে। সে আমাকে দেখে প্রায় কাঁদো কাঁদো, আমার সাথে দেখা যখন হলো কাঁদো কাঁদো ভাবে বললো, তার 80,000 ফলোয়ার ফেসবুকে, বললো যে ভাই, আমাকে এরা এমন অশ্লীল ভাষায় গালাগালি করে, এরা সবাই ধর্মীয় রাজনৈতিক দলের সমর্থক, সমস্ত ফেক আইডি, এবং এরা আমাকে রেপ করার হুমকি দেয়। কেন ইমাজিন? এগুলো কারা করছে? তাহলে আমাকে বলেন, এগুলো কারা করছে? এগুলো তো তাহলে সবাইকে বন্ধ করতে হবে। এই যে ধরেন কথাটা বলা হচ্ছে যে হ্যাঁ, জেনারেল জিয়াউর রহমানের আদর্শ যারা মানছে না তারা ভারতের দালাল। ঠিক আছে, ভালো কথা, আপনি এগুলো এইভাবে বলেন যেভাবে আব্দুল্লাহ বললো, মেজর আব্দুল্লাহ বললো, কিন্তু সেইগুলোকে বলতে গেলে কেন আপনি বিএনপি লোকজনকে গালাগালি করবেন, চরিত্র হনন করবেন? কেন আপনি জামাতের লোকজনের চরিত্র হনন করবেন? কেন এনসিপির লোকদের চরিত্র হনন করবেন? আপনি এগুলো করার জন্য তো জুলাই আন্দোলন হয়নি। আপনি বয়স্ক মানুষকে, বাচ্চা ছেলেপেলেরা যা তা বলছে। আমি এনসিপির নেতাদেরকে যেহেতু এখানে আছে, তাদের প্রতি আমি অনুরোধ করব যে এরা সবাই তরুণ যুবক, এরা অনেক ট্রমার মধ্য দিয়ে গেছে, পিটিএসডির মধ্য দিয়ে গেছে। আমি এবার যেটা জরিপে একটা সংস্থা একটা জরিপ চালিয়েছিল, সেখান থেকে পাওয়া গেছে যে যারা জুলাই আন্দোলনে যোগ দিয়েছে, আহত হয়েছে, তাদের বেশিরভাগ সারাদিনে 4 ঘন্টার বেশি ঘুমাতে পারে না। তারা ঘন্টা খানেক 1.5 ঘন্টা করে গোসলখানায় পানির নিচে দাঁড়িয়ে থাকে। কেন? পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তারা এই ট্রমার মধ্যে ভুগছে। আমাদেরকে তো এগুলো মাথায় রাখতে হবে। তো এদেরকে হিলিং করার জন্য আমরা কি কিছু করছি? শুধু তো কথা বললে হবে না, যে কাজ করলে হবে না। তো এই আমার কথাটা হচ্ছে যে এদেরকে তো গাইড করা উচিত ছিল, কিন্তু কিছু কিছু ইউটিউবের জায়গা থেকে কিছু কিছু অর্বাচীন তাত্ত্বিকরা, এই ছেলেপেলেগুলো যেহেতু যুবক, তরুণ যুবক, ধরেন আমাদের মতো বয়সী বা এই যে আলিম ভাইয়ের মতো বা এনারা যদি বিভিন্ন ভাবে এই তরুণ যুবকদেরকে এক একটা স্প্লিন্টার সেল বানিয়ে ফেলে, এদের মধ্যে এক একজনকে এক এক দিকে নিয়ে যায়। যেমন ধরেন কেউ বলছে আমি খিলাফা চাই, কেউ বলছে না বাংলাদেশে এইখানে কি এই সবগুলোরে হিজাব করতে হবে, কেউ বলতেছে না এটাকে এইটা করতে হবে না, ওইখানে নির্বাচন করা যাবে না, যে নির্বাচন চায় সে ভারতের দালাল। এ ধরনের রেডিক্যাল আইডিওলজি, ইউটোপিয়ান চিন্তা ভাবনার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু অস্বীকার করতে মেজর আব্দুল্লাহ পারবে না। আমার কথাটা হচ্ছে যে এই তরুণ যুবকগুলোকে আমাদের ভবিষ্যৎ। আমি বারবার একটা কথা বলি, আমি কয়েকটা টেলিভিশনে একই কথা বলেছি, আমি লিখেছি যে আমাদের এই তরুণ যুবকরা যে কাজ করেছে, এদের মতো সাহসী প্রজন্ম, দেশপ্রেমিক প্রজন্ম আমরা হয়তো আমাদের জীবদ্দশায় আর কখনো পাবো না। সুতরাং এদেরকে নার্চার করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এরা যাতে বিপদগামী না হয়, এদের কোনো অংশ যাতে বিপদগামী না হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের। এরা যেন ওই যে ফেক আইডি খুলে আরেকজনের চরিত্র হনন করতে না যায়, বিএনপির চরিত্র হনন, জামাতের চরিত্র হনন করতে না যায়। আবার এই বিএনপির নেতাদেরও দায়িত্ব থাকবে যে এই যে তরুণগুলো আছে, যুবকরা আছে, তাদেরকে গাইড করা, তাদেরকে তারা যেসব এলাকায় থাকে সেই এলাকায় তাদেরকে একসাথে রাখা, তাদেরকে রাজনৈতিকভাবে গাইড করা। এটা আমরা আশা করতে পারি না যে খুব দ্রুত এনসিপি তারা দাঁড়িয়ে যাবে, তারা 100টা আসন পাবে, 50টা আসন পাবে। নো, ইট ইজ নট পসিবল। তাদেরকেও এটা বুঝতে হবে। এবং তারা হেড অন বিএনপির সাথে কলিশনে যাওয়াটা ঠিক হবে না, জামাতের সাথে কলিশনে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আপনি বিরোধিতা করেন, তাদের পলিসির বিরোধিতা করেন, বিএনপির পলিসির বিরোধিতা করে চামড়া ছিলে ফেলান, জামাতের পলিসির বিরোধিতা করে আপনি লেখেন, আপনি কথা বলেন, বক্তব্য দেন, কিন্তু সেগুলোকে একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে হবে। এবং সেজন্যই এতগুলো মানুষ জীবন দিয়েছে, বাচ্চারা শহীদ হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে আপনি দেখেন, বিএনপি কে খাওয়ার জন্য আপনি শুধু বললে হবে না যে বিএনপির মধ্যে যারা জেনারেল জিয়ার আদর্শে বিশ্বাস করে না তারা ভারতের দালাল। বিএনপি কে খাওয়ার জন্য হেন কোনো উপায় নেই, করা হচ্ছে না। এই কয়েকদিন আগেও একটা টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে যে 75 থেকে 81 সাল পর্যন্ত জেনারেল জিয়ার আমলে সেনাবাহিনীতে এতগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে বা মানে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয়েছে, তাদের বিচার করা হয়েছে। মেজর আব্দুল্লাহ কতটুকু জানে আমি জানি না, আমি এগুলো নিয়ে অনেক রিপোর্ট করেছি। ব্যারিস্টার মওদুদ আহমেদ লিখেছেন, আমার একটা বই আছে,
তারপরে আমানুল্লাহ কবির সাহেব, যিনি মারা গেছেন, একজন বিখ্যাত সাংবাদিক, তিনি এগুলো নিয়ে বহু কাজ করেছেন। আপনার 1975 থেকে 81 সাল পর্যন্ত 21টা সেনা অভ্যুত্থান হয় বাংলাদেশ সেনাবাহিনীতে। জাসদের গণবাহিনী বিপ্লবী সৈনিক সংস্থায় যে কর্নেল তাহেরের মতো একটা ইউটোপিয়ান মানে লোক, সে সবসময় মাথার মধ্যে একটা ক্রিমিনাল চিন্তা নিয়ে থাকতো। তার ভাইয়েরা তারা এগুলা করেছে, জেনারেল জিয়াকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। এমনকি শেখ মুজিব হত্যাকারী যারা ছিলেন তাদের সেনা পরিষদের মাধ্যমে তারা জেনারেল জিয়াউর রহমানকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। কর্নেল তাহের, কর্নেল ফারুকরা চুপিসারে বিদেশ থেকে এসে তারা বগুড়াতে গিয়ে কু করেছে, সেই কু ঠেকাতে হয়েছে জেনারেল জিয়াকে। এগুলো বাংলাদেশের মানুষ ভুললে চলবে না। তাহলে কি তারা বলতে চায় যে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া জেনারেল জিয়ার উচিত ছিল? তারা কু করে 1977 সালে এই বিমান বাহিনীর আমাদের 3/2 আমাদের ফাইটার পাইলটদেরকে হত্যা করেছে এই জাসদের লোকেরা। এই যে ইনু এগুলোর সাথে জড়িত ছিল, পিটার কাস্টাস জড়িত ছিল, লরেন্স লিফস্ট্রোল জড়িত ছিল, এই সিরাজুল আলম খানরা জড়িত ছিল, কর্নেল তাহেরের ভাইরা জড়িত ছিল। তাই কি এরা বলতে চায় যে তখন তাদেরকে মাফ করে দেওয়া উচিত ছিল? সেনাবাহিনীতে এগুলো করবে, দেশকে ধ্বংস করবে, সেনাবাহিনীটাকে নষ্ট করবে, এগুলো মেনে নিতে হবে? এগুলো প্রচারণা কারা করছে? অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের স্বল্পতার জন্য আলোচনা এগিয়ে নিতে পারছি না, আমাদের শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেও। আমরা সময়ের স্বল্পতার জন্য আর আলোচনা এগিয়ে নিতে পারলাম না। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু তারপরেও জাতীয় বিষয়ে তারা এক কাতারে সামিল হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।